আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এনডিসিএম অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। তোমাদের সাথে আছি আমি নুরুল হুদা, প্রভাষক বাংলা বিভাগ, নটরডেম কলেজ, ময়মনসিংহ। আমরা যে বিষয়গুলো পড়ছিলাম বাংলা দ্বিতীয় পত্রের একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চারণ বিষয়ে আমরা এর আগে দুটো ক্লাস করেছি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে উচ্চারণের তৃতীয় ক্লাস যেটি, সেই ক্লাসটা করার চেষ্টা করব। ইতোমধ্যেই কিন্তু আমরা পূর্বের ক্লাসগুলো থেকে স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, মৌলিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি, তারপর আমরা ধ্বনি, বর্ণ, অক্ষর, স্বরাক্ষর, হষাক্ষর, তারপর আমরা জেনেছি গত ক্লাসগুলো থেকে সংবৃত এবং বিবৃত, এই যে বিষয়গুলো উচ্চারণ পড়ার প্রাথমিক ধারণাগুলো, এগুলো কিন্তু আমরা গত ক্লাস থেকে পড়েছিলাম। আজকে আমরা যে বিষয়টা পড়ব, একদম আমরা সরাসরি চলে যাব আমাদের উচ্চারণের যে নিয়ম রয়েছে সেই উচ্চারণের নিয়মে। আমরা সেই উচ্চারণের নিয়মগুলো থেকে সরাসরি নিয়মগুলো আমরা কিভাবে পরীক্ষায় আসলে আমরা লিখব, সেই নিয়মগুলো আমরা জানার চেষ্টা করব। এবং সেই নিয়মের প্রশ্নগুলো কী কী, একদম নির্ধারিত প্রশ্ন আছে কিছু, সেই প্রশ্নগুলো থেকেই কিন্তু আসলে আমাদের পরীক্ষায় সাধারণত প্রশ্ন আসে। তো আমরা সেই প্রশ্নগুলো জানার চেষ্টা করব এবং তার উত্তরগুলো কীভাবে লিখতে হয় সেটাও জানার চেষ্টা করব। তো আমাদের জন্য প্রথমে দেয়া আছে, আমরা দেখতে পাচ্ছি স্বরবর্ণ উচ্চারণের নিয়ম। সাধারণত স্বরবর্ণের যে নিয়মগুলো আছে সেখানে এই যে আমরা যখন বিবৃত এবং সংবৃত পড়েছিলাম তখন কিন্তু আমরা বলেছিলাম যে দুটো বর্ণ আমি লাল রং করেছিলাম, একটা হলো স্বর অ এবং একটা হলো এই দুটো বর্ণমালার নিয়মই কিন্তু আসলে ঘুরে ফিরে আমাদের আসে। সুতরাং আমরা এই দুটোই পড়বো আপাতত। আর আমাদের যখন স্বাভাবিক ক্লাস শুরু হবে তখন আমরা আরও বিস্তারিত পড়ার চেষ্টা করব। তাহলে চলো দেখে নিই আমাদের জন্য আজকে কি অপেক্ষা করছে, আমরা কোন নিয়মটা পড়ব। আজকে আমরা যে নিয়মটা পড়ব সেটা হলো আদ্য অ উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। এই বিষয়টা আজকে আমরা একটু পড়ার চেষ্টা করব। এখন তোমরা একটু লক্ষ্য করো যে এখানে প্রথমেই যে শব্দটা দেয়া আছে, প্রথম শব্দটা কি, এটা হলো আদ্য। আদ্য বলতে আমরা মূলত আসলে কি বুঝতে পারি? আদ্য বলতে মূলত বোঝানো হয় আদি থেকে আসছে। আদ্য মানে হলো শুরুতে। কোনো শব্দের শুরুতে যদি অ থাকে, কোনো শব্দের শুরুতে যদি অ থাকে, তাহলে সেই অটাকে আমরা কিভাবে উচ্চারণ করব সেটাই আমরা এই নিয়মে পড়ার চেষ্টা করব। তাহলে আমরা শুরু করে দিই আমাদের প্রথম নিয়মটি। আমরা 1 নম্বর নিয়মে দেখতে পাচ্ছি এখানে কি আছে, যে শব্দের শুরুতে যদি স্বর অ থাকে, তারপর আবার কিন্তু একটি শর্ত দিল যে সেটা স্বাধীন অ কিংবা ব্যঞ্জনে যুক্ত ক এবং ম, এই দুইটার সাথেও কিন্তু কি আছে, একটা অ আছে। আমরা যে ক উচ্চারণ করি তখন ক এর পরে একটা অ উচ্চারণ করি, আবার ম উচ্চারণ করলেও কি ম এর পরে একটা অ উচ্চারণ করি। এই উভয়ই হতে পারে। মানে কি, শব্দের শুরুতে যে অটা থাকবে সেটা স্বাধীনভাবেও থাকতে পারে, সেটা কোনো ব্যঞ্জনের সাথেও থাকতে পারে। যেভাবেই থাকুক না কেন, তাহলে এইভাবে যদি আমরা বলি, যেভাবেই থাকুক না কেন শব্দের শুরুতে যদি অ থাকে, সেটা যেভাবেই থাকুক, তারপরে যদি কোনো রস্যই থাকে বা দীর্ঘই থাকে বা রস্যও থাকে অথবা দীর্ঘও থাকে, তাহলে এই স্বরয়টার উচ্চারণ ওকারের মতো হয়ে যাবে। বুঝতে পারছো বিষয়টা? আমরা এইভাবেও চিন্তা করতে পারি যে আমি যদি বলি তোমাদেরকে যে শব্দের শুরুতে যদি অ থাকে, শব্দের শুরুতে যদি অ থাকে এবং তারপর যদি কি থাকে, রস্যই বা দীর্ঘই অথবা রস্যৌ বা দীর্ঘ, অথবা অথবা কি হতে পারে, এগুলার কার চিহ্ন যদি থাকে, যেমন রস্যৌকার, দীর্ঘৌকার বা রস্যইকার অথবা দীর্ঘইকার যদি থাকে, তাহলে কি ঘটবে? সেই ক্ষেত্রে কি ঘটবে, তখন এই স্বরয়টা আমরা স্বরয় উচ্চারণ না করে আমরা কি করব, ও উচ্চারণ করব। অথবা এটা আমরা যখন লিখি তখন আমরা প্রকাশ করার জন্য ও, স্বাধীন অ থাকলে ও দিয়ে লিখব, আর যদি ব্যঞ্জনের সাথে থাকে তাহলে আমরা কি ব্যবহার করব, ওকার ব্যবহার করব। সেই ক্ষেত্রে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে স্বরয়ের পর রস্যই দীর্ঘই, রস্য দীর্ঘ বা রস্যকার দীর্ঘকার, রস্যইকার দীর্ঘইকার যদি থাকে, তাহলে স্বরয়টার উচ্চারণ পরিবর্তন হয়ে ও এর মতো হয়ে যাবে। এটা যদি আমরা কয়েকটি উদাহরণ দেখি তাহলে আমরা বুঝতে পারবো।
আমরা প্রথম যে শব্দটা দেখতে পাচ্ছি সেই শব্দটা কি আছে? অধিক, তাই না? আমরা কি অধিক উচ্চারণ করলাম, এটা কি আসলে ঠিক হয়েছে নাকি ঠিক হয়নি, এটাই হলো আমার জানার বিষয়। আমরা প্রথমে দেখি এখানে কি আছে, একটি অ আছে, তারপরে ধয়ের সাথে কি একটি রস্বইকার আছে, মানে আমার নিয়ম এখানে সে মানলো স্বরের পরে যদি রস্বইকার থাকে, হ্যাঁ, স্বরের পরে যদি রস্বইকার থাকে তাহলে স্বরেওটার উচ্চারণ কার মতো হয়ে যাবে? ওকারের মতো হয়ে যাবে। তাহলে এখানে কি আমি উচ্চারণ লিখলাম? অধিক, অধিক, তাই না? তো এই যে উচ্চারণটা করলাম, আমরা যদি আবার এখানে চিন্তা করি এখানে সিলেবল কয়টা, তাহলে দুইটা, একটা হলো ও আর একটা হলো ধিক। এই ওটা হলো আবার স্বরাক্ষর, আর ধিকটা কি, যেহেতু হসন্ত বা ক দিয়ে শেষ হয়েছে, এটা কি হসাক্ষর, এই কারণে আমাকে নিচে কি দিতে হলো? একটা হর্ষ চিহ্ন দিতে হলো। হর্ষ চিহ্ন কোথায় দেবো আমরা? যেখানে ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হয়েছে সেখানেই অবশ্যই আমরা হসন্ত দিয়ে দেবো। যদি না দিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, আমার নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকবে না। এবার যদি আমি অন্য আরেকটা উদাহরণে যাই, পরের উদাহরণটাতে কি আছে? খচিত, তাই না? এখানে কি খয়ের সাথে একটা ও আছে, আবার চয়ের সাথে রস্বইকার আছে, তাহলে কি এই যেখানে আমি উচ্চারণটা লিখলাম কীভাবে? ওকার দিয়ে, খো, তাই না? খচিত। এখানে আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, সেই বিষয়টা হলো এরকম, অনেক সময় আমরা ও উচ্চারণ করতে পারি না। ও উচ্চারণ করতে না পারলে আমরা বা বুঝতে পারি না আসলে আমি কি উচ্চারণ করছি, এটা অনেক সময় হয় আমাদের। হ্যাঁ, কারণ আমাদের আঞ্চলিকতাটাই তো আসলে আমরা মূলত ধারণ করি, সেই আঞ্চলিকতা ধারণ করতে গেলে আমরা এই বিষয়গুলো সাধারণত বুঝতে পারি না। তো সেটা যদি বুঝতে না পারো, ও ধরার ক্ষেত্রে আমি তোমাদেরকে একটি মজার বিষয় শিখিয়ে দিই। তোমরা কি করবে? তোমরা ইংরেজির কাছে চলে যাবে, বর্ণমালার কাছে। ইংরেজি বর্ণমালার কাছে গেলে উত্তরটা পাওয়া যাবে এরকম, এম এন ও। এটাই কিন্তু আমরা যে ওটা চাচ্ছি সেটা। এই যে তুমি চিন্তা করো, আমি কি বললাম? এম এন অধিক, এম এন খচিত, খো, ও, কি বললাম? ও বললাম, অ বলি নাই কিন্তু, অ আর হলো ও, পার্থক্যটা কিন্তু তোমাকে বুঝতে হবে। একটা হলো অ আর একটা হলো ও। এই দুইটার পার্থক্য যদি তুমি বুঝতে পারো তাহলে আশা করি সমস্যা থাকবে না। অ আর হলো ও, ও কোনটা? এম এন ও, খচিত। তারপর একটা কি বললাম? অধিক। আরও উদাহরণ আমাদের এখানে আছে, যেমন মনে করো যে এখানে যে তরি শব্দটা দেয়া আছে, তরি শব্দটাতে কি ত এর সাথে অ এবং পরে দীর্ঘ ইকার, তাহলে অ এর পরে যদি দীর্ঘ ইকার থাকে তাহলে অ এর উচ্চারণ ওকারের মতো হয়। দেখো তরি, তোতে কি আমি ওকার ব্যবহার করলাম। আবার তুমি যদি আমি আরেকটা উদাহরণ দেখি, যে মধুর, ময়ের সাথে একটা ও আছে, ধয়ের নিচে কি আছে? রস্য উকার আছে, মানে কি এই যে অ এর পরে যদি রস্য উকার থাকে তাহলে এই উচ্চারণটা কি হয়ে যাবে? ওকার হয়ে গেছে। আবার বয়ের পরে কি আছে? দীর্ঘ উকার আছে। এই অ এর পরে যদি কি থাকে? দীর্ঘ বা রস্য উকার থাকে তাহলে সেটা কি হয়ে যায়? বধূ হয়ে যায়। আবারও যদি তোমাদেরকে একটু মজার বিষয় দেখাই, এটা যদি আমরা একটু একটু ইংরেজিতে লেখার চেষ্টা করি, বধূ শব্দটা ইংরেজিতে বধূ, আমি কি লিখব? ধু, তাই না? আমি এইভাবেই লিখব। তাহলে এটাকে যদি আমি বাংলা করে নিই, বিতে ব, ওতে ওকার, ডিএইচতে ধ এবং ইউতে রস্য উকার, এই হলো উচ্চারণ বধূ হয়ে গেল। ইংরেজি থেকে আমরা খুব সহজেই বিষয়টা মানে জানতেও পারি, লিখতেও পারি। যখন আমরা বিপদে পড়ে যাব তখন আমরা এই সহায়তাটা ইচ্ছা করলেই কি করতে পারি? নিতে পারি। এবার চলো আমরা পরে আমাদের আচ্ছা, এখানে আবার একটু আমরা যদি চেষ্টা করি যে আমরা চিত্র থেকে একটু জানার চেষ্টা করব যে এই নিয়মটা কিভাবে হলো। দেখো, আমাদের ছিল নিয়মটা ছিল স্বরয়ের পর যদি কি থাকে? রস্যই দীর্ঘই, মানে যেহেতু রস্যই প্লাস রস্যই তো দীর্ঘই হয়, এবং এখানে আছে রস্য দীর্ঘ, তাহলে ওটা তো আসলে একটা অর্ধবিবৃত ধ্বনি, তাই না? আর আমি যদি অন্যভাবে চিন্তা করি, মনে করো এটা একটা একটা চারতলা ভবন, সেই ভবনের এটা হলো প্রথম তলা, এটা হলো দোতলা, এটা হলো তিনতলা, এটা হলো চারতলা। তাহলে আমি যখন শব্দটা উচ্চারণ করতে যাচ্ছি তখন তো ও অধিক শব্দটাতে ও হলো দোতলায় অবস্থিত, তারপরের যে স্বরবর্ণটা সেটা কোন তলায় অবস্থিত? ই তো চারতলায় অবস্থিত না? অধিক, ধয়ের পরে রস্যইকার ছিল। আমি যদি এখানে শব্দটা লিখে দিই তোমাদের তাহলে সুবিধা হবে বুঝতে। অধিক, তাহলে ও হলো
দোতলার বাসিন্দা, আর ধটা সাথে যে রস্যই ইকারটা আছে এটা হলো চারতলার বাসিন্দা। তাহলে তোমরাই বলো, দোতলা থেকে তুমি কি চারতলায় লাফ দিয়ে যেতে পারবা? তোমাকে তো তিনতলা হয়ে যেতে হবে। কোনটা সহজ হবে? তিনতলা থেকে মানে দোতলা থেকে চারতলায় যাওয়া, নাকি তিনতলা থেকে চারতলায় যাওয়া, কোনটা সহজ? দোতলা থেকে চারতলায় যাওয়া সহজ, দোতলা থেকে চারতলায় যাওয়া সহজ, নাকি তিনতলা থেকে চারতলায় যাওয়া সহজ? আর তারা তো সংবৃত, তারা তো ভাই ভাই, তারা উচ্চারণ যখন করবে তখন সহজে উচ্চারণ করবে, কিন্তু বিবৃতর পরে সংবৃত উচ্চারণ করাটা কি হয়, একটু মুশকিল হয়ে যায়, তাই না? অর্ধ বিবৃতর পর তুমি ওইখানে গিয়ে উচ্চারণ করছো, যে কারণেই কিন্তু আসলে এটা পরিবর্তন হয়ে গেল। কেন? কারণ যে বললাম, দোতলা থেকে চারতলায় উচ্চারণ না করে আমি কি উচ্চারণ করছি, ও দিয়ে উচ্চারণ করলাম, কারণ কি সে হলো তিনতলায় অবস্থিত, তাই তিনের পরে চারতলায় ওঠা খুবই সহজ। এ কারণে আমি ও এর পরে রস্যইকার উচ্চারণ করলাম, বা ও এর পরে আমি রস্যকার বা দীর্ঘকার, এগুলো আমি উচ্চারণ করতে সহজেই উচ্চারণ করতে পারি। আমি তখন আর ও উচ্চারণ করি না, কারণ কি ও তো দুই তলার বাসিন্দা। কিন্তু দোতলা থেকে যদি তিনতলায় যেতে হয় তখন কিন্তু আর আমার পরিবর্তনের কোনো দরকার নেই। কখন পরিবর্তন করব? যখন দোতলা থেকে আমি চারতলায় যাব। এখন যদি দোতলার পরে যদি আকার আসে, তাহলে আমার পরিবর্তনের দরকার আছে? কোনো দরকার নাই। দোতলা থেকে তো একতলায় যাওয়া খুব সহজ, কিন্তু দোতলা থেকে চারতলায় যাওয়া হলো কঠিন, সে কারণে সে কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। ওই যে আমরা যখন উদাহরণ করেছিলাম অনু, অনু, তাই না? বানান হলো ও, মূর্ধন্য, কিন্তু আমি বলতেছি কি অনু, উচ্চারণটা আমি কি লিখছি, ও, উচ্চারণটা আমি লিখেছি ও দন্তন্য, অনু। তাহলে এই যে লিখলাম, কেন লিখলাম? কারণ স্বরের পরে রস্যকার, স্বরের পরে কি আছে, রস্যকার আছে, এই কারণে আমি ও দিয়ে উচ্চারণ করেছি। আর স্বরের পরে যদি আকার থাকে তাহলে আমার পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। তাহলে এই বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা চলে যাব 2 নম্বর অংশে। 2 নম্বর নিয়মে কি বলছে, যে শব্দের আদ্য অ বা শব্দের শুরুতে যে অ, তারপরে যদি কি থাকে, তারপরে যদি ক্ষীয় থাকে, শব্দের আদ্য অ এর পরে যদি ক্ষীয় এবং ঘিয় যদি থাকে, তাহলে সেই স্বরে ওটার উচ্চারণ পরিবর্তন হয়ে যাবে বা ওকার হয়ে যাবে। আমরা যদি উদাহরণ দেখি তাহলে আমরা কি পাবো? আমরা উদাহরণগুলোতে দেখতে পাচ্ছি রক্ষা, র, ও, তাই না? এই র এর পরে একটা ও আছে, তারপরে ক্ষীয় আছে, এই কারণে কি রক্ষা, রো, এম এন ও, রক্ষা। আবার লক্ষ্য করুন, লক্ষ্য, লো, লক্ষ্য করুন, ল এবং ক্ষীয়, ল এর পরে কি আছে, ও আছে। যজ্ঞ, তাই না? আমরা ইয়াতে পড়েছিলাম, কোথায়, বিভীষণের প্রতি মেঘনাদে নিকুম্ভিলা যজ্ঞাগার, যোগ, যোগ যখন বলেছি তখন বর্গীয় যতে ওকার দিয়েছি আমি, তাই না? তাহলে এখানে কি আছে, অন্তস্থ জ, তারপরে আছে একটা ঘিয়, যে কারণে এটা পরিবর্তন হয়ে গেল। আশা করি এটা বুঝতে পেরেছ। তারপর আমরা যদি চলে যাই, আর আরেকটা বিষয় এখানে তোমাদের একটু বলেই নেই, যে অন্তস্থ জ যেটা আছে, হয়তো প্রশ্ন থাকতে পারে, স্যার অন্তস্থ জ এখানে তো আছে বর্গীয় জ, অন্তস্থ জ বাংলায় উচ্চারণ হয় না, এটা সবসময় বর্গীয় জ দিয়ে লিখতে হয়। তারপর আমাদের তৃতীয় নিয়মে আমরা দেখি, তৃতীয় নিয়মটা কি আছে, যে শব্দের আদ্য অ এর পর যদি রিকার যুক্ত ব্যঞ্জন থাকে, তাহলে সেই আদ্য অ এর উচ্চারণটা কি হবে, ও এর মতো হবে। শুরুতে যদি অ থাকে এবং তারপরে কি থাকবে, শুরুতে যদি অ থাকে এবং তারপরে একটা রিকার যুক্ত ব্যঞ্জন থাকে, বা রিকার থাকে অথবা ব্যঞ্জনের সাথে সে যদি যুক্ত থাকে, তাহলে সেটা কি হবে, তার উচ্চারণটা পরিবর্তন হয়ে যাবে। যেমন আমরা এখানে যদি উদাহরণ দেখি, এখানে কি আছে, মসৃণ, ম আছে, তারপরে দন্তস্বর নিচে রিকার, মানে রিকারযুক্ত ব্যঞ্জন, এই কারণে কি ওকার দিলাম। এটা দুইভাবে লেখা যায়। আবার কর্তৃ, এখানে ক আছে, আবার ত কি রিকার যুক্ত ব্যঞ্জন, তটা, জ আছে, আবার কটাও রিকার যুক্ত, এই কারণে কি হয়েছে, প্রথমে অংশটা আমরা ওকার দিয়ে লিখছি, কর্তৃ, মসৃণ, যকৃত, তাই না, যকৃত, যো, নট যকৃত, যকৃত বলি না আমরা, কিন্তু বলি যকৃত। তো আমাদের 3 নম্বর নিয়মটা আমরা পড়ে ফেললাম। এবার আমরা চলে যাব আমাদের 4 নম্বর নিয়মে। 4 নম্বর নিয়মে আমাদের কি বলছে, যে আদ্য অ এর পর যদি, আদ্য অ এর পর যদি কি থাকে, জ ফলাযুক্ত ব্যঞ্জন থাকে। আগে বলেছিলাম রিকার যুক্ত ব্যঞ্জন, এখন বলতেছে যদি জ ফলাযুক্ত ব্যঞ্জন থাকে, তাহলে স্বরের পরিবর্তন হয়ে ওকার হয়ে যাবে। এবং এর উদাহরণ হিসেবে কি আসছে আমাদের এখানে, উদাহরণ হিসেবে দেখা যাচ্ছে কন্যা,
এখানে ক অযুক্ত, আর জফলাযুক্ত হলো দন্তন্য, জফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ। এই কারণে কি ক ওকার, কন্যা। গদ্য, গ এবং দ হলো জফলাযুক্ত ব্যঞ্জন, প দ হলো জফলাযুক্ত ব্যঞ্জন। এই কারণে গদ্য ওকার, পদ্য কি হয়েছে ওকার দিয়ে লিখতে হয়েছে, কারণ কি এটা অ এর পরে আমরা জফলাযুক্ত ব্যঞ্জন পেলাম। এখন যদি আমরা আরেকটু পুরনোগুলো মনে করার চেষ্টা করি যে প্রথম নিয়মটা কি ছিল। প্রথম নিয়মটা ছিল স্বরের পর যদি রস্যই দীর্ঘই রস্যু দীর্ঘ থাকে তাহলে স্বরেওটা পরিবর্তন হয়ে যায়। দ্বিতীয় নিয়মটা ছিল স্বরের পর যদি ক্ষীয় থাকে বা ঘিয় থাকে তাহলে কি সেটা পরিবর্তন, ওটা পরিবর্তন হয়ে যায় ওকারে, স্বরে ওটা ওতে পরিবর্তন হয়ে যায়। দুঃখিত, আমি স্বরে ওটা ওকারে পরিবর্তন হয়ে যায়। 3 নম্বর নিয়মটা বললাম, শব্দের শুরুতে অ থাকবে এবং তারপর যদি রিকারযুক্ত ব্যঞ্জন থাকে তাহলে অটা পরিবর্তন হয়ে ওকার হয়ে যায়। আবার শব্দের শুরুতে যদি 4 নম্বর নিয়মে অ এর পরে যদি জফলাযুক্ত ব্যঞ্জন থাকে তাহলেও সে কি হবে, পরিবর্তন হয়ে যাবে। এবং এই যে আমি কথাটা বারবার বলছি স্বরয় পরিবর্তন হয়ে যাবে, স্বরয় শুধু একটাই পরিবর্তন হয়, সে শুধু ওতে পরিবর্তন হয়, আর কোনো জায়গায় সে পরিবর্তন হতে পারবে না। এবার আমরা আমাদের শেষ নিয়মটা দেখব। শেষ নিয়মটাতে কি বলছে যে যদি আদ্য ও না বোধক হয়, মানে আদ্য ও মানে শুরুতেই ও আছে কিন্তু আসলে সেটা কি না বোধক অর্থে বসছে, মানে এটা কি না বোঝাচ্ছে, তবে সে ও এর উচ্চারণ অবিকৃত বা ও এর মতোই হবে। মানে সে অবিকৃত থাকবে, মানে তার নিজের মতোই থাকবে, সে ও এর মতোই উচ্চারণ করবে, ও আর হবে না, এখানে পরিবর্তন হবে না। কখন বিষয়টা কখন ঘটবে, যখন স্বরয়টা না বোধক অর্থে থাকবে। তাহলে আমরা এর উদাহরণটা যদি দেখি তাহলে আমরা দেখতে পারবো এখানে কি আছে, অবিরাম, কারণ এখানে স্বরয়টা না বোঝাচ্ছে, বিরাম নেই যার, হ্যাঁ অবিরাম। এখানে কি অটাতে আমাকে একটু জোর দিতে হয়, একটু ঝোঁক দিতে হয়, যে আমি না বোঝাচ্ছি তো এখানে একটু ঝোঁক দিয়ে বলতে হয়, হ্যাঁ এই কারণে এই অটা কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু আমি যদি এখানে দেখি এই অটাতে কিন্তু প্রথম নিয়মটা আছে, আমাদের স্বরের পর রস্যইকার আছে, তারপরেও কিন্তু আমি এই নিয়মটা এখানে পালন করিনি, আমি নিয়মটা পালন না করে কিন্তু অন্য নিয়ম পালন করলাম। কারণ কি এই অটা তো আসলে না বোধ করতে বসেছে, তারপরে রস্যইকার রস্যকার বা যাই থাকুক সে নিয়ম পালন করবে না। এই কারণে অবিনাশী ও শুভ রস্যকার থাকার পরেও ও এর পরে তাও সে স্বাভাবিক উচ্চারণ করেছে, অকৃত্রিম রিকারযুক্ত ব্যঞ্জন থাকার পরেও সে কি স্বাভাবিক উচ্চারণ করেছে। তাহলে এর মধ্য দিয়ে আমাদের আদ্য ও এর উচ্চারণের নিয়মটা আমরা শেষ করলাম। আশা করি সবাই উদাহরণ সহ লিখবে, যখন পরীক্ষায় আসবে অন্তত 2টা উদাহরণ দেওয়ার চেষ্টা করবে। তো এবার আমরা যে নিয়মটা পড়বো সেটা হলো অন্ত অ উচ্চারণের 5টি নিয়ম পড়বো আমরা। অন্ত অ উচ্চারণের 5টি নিয়ম কিভাবে আমরা পড়বো, 1 নম্বর নিয়মটা দেখি। আগে পড়েছিলাম আমরা আদ্য ও মানে শব্দের শুরুতে যদি অ থাকে, আর এখন আমরা কি পড়বো, শব্দের অন্তে বা শেষে যদি অ থাকে তাহলে তার উচ্চারণটা কি পরিবর্তন হবে নাকি তার নিজের মতোই থাকবে, সেটা আমরা একটু লক্ষ্য করব। তো আমরা দেখে নিই যে শব্দের শেষে আমাদের প্রথম নিয়মটা কি বলছে, শব্দের শেষের সংযুক্ত বর্ণের অ সাধারণত রক্ষিত হয় এবং সংযুক্ত বর্ণের প্রথমটি হসন্ত এবং পরেরটি ওকারান্ত হয়। একটু কঠিন মনে হচ্ছে তাই না, একটু সহজ করে দিই। কীভাবে সহজ করে দেব, তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম যে শব্দের শেষের যে অটা সাধারণত সেই অটা রক্ষিত হয়। রক্ষিত হয় মানে কি সেই অটা ও এর মতোই উচ্চারণ হয় সাধারণত, এবং সংযুক্ত বর্ণের সাথে যদি থাকে আর কি সেই ক্ষেত্রে, তো সেই সংযুক্ত বর্ণ যে 2টা বর্ণ যুক্ত হইতে সংযুক্ত হয় তখন সেই প্রথম বর্ণটাকে আমরা কি করব, হসন্ত দিয়ে ব্যবহার করব, মানে সেটা কি হয়ে যাবে, সেটা হসাক্ষর হয়ে যাবে। এবং পরের যে বর্ণ যে দ্বিতীয় বর্ণটা থাকবে সংযুক্তের, সেই বর্ণটার সাথে আমরা কি একটা ওকার যুক্ত করে দেব। প্রথম বর্ণটা কি করব, সংযুক্ত, সংযুক্ত সাধারণত ব্যঞ্জন বর্ণ সংযুক্ত হয়, সেই সংযুক্ত ব্যঞ্জন বর্ণের প্রথম বর্ণটাকে আমরা হসাক্ষর করে দেব, এবং পরের যেটা থাকবে দ্বিতীয় বর্ণ তার সাথে আমরা একটা ওকার যোগ করে দেবো যদি শেষে অ থাকে। আবার এই কাজ করো না কখনো, রস্যইকার আছে তুমি ওকার যুক্ত করে দিলে, বিষয়টা এরকম না, শেষে যদি অ থাকে সেই ক্ষেত্রেই আমরা কি করব, একটা ও যুক্ত করে দেব। এখন আমরা তার উদাহরণ যদি দেখি, উদাহরণে আছে দেখো এখানে পদ্ম,
পদ্ম। হ্যাঁ, এখানে পদ্মর ক্ষেত্রে কি হয়েছে আমরা যদি দেখি, পদ্ম এখানে একটা সংযুক্ত বর্ণ দয় ম সংযুক্ত হয়েছে, তাই না? দ এবং ম সংযুক্ত হয়েছে এখানে। তো এই পদ্ম যখন উচ্চারণ করছি আমরা, তখন লাস্টে পদ্ম একটা অ আসে, কিন্তু আমি কিন্তু অ এর মতো উচ্চারণ না করে ও এর মতো উচ্চারণ করলাম এখানে, তাই না? ও এর মতো উচ্চারণ করলাম, এবং এখানে চন্দ্রবিন্দু দিয়েছি কেন, এটা আবার আমরা পরের আরেকটা নিয়ম আছে, সেই নিয়মে গিয়ে পড়বো কেন এখানে দিলাম। কিন্তু আমরা এখানে পড়ছি এই যে প্রথম দটাকে আমি কি করলাম। অনেকেই, আরেকটা বিষয় আমি এখানে বলি, অনেকেই হয়তো চিন্তা করো স্যার এখানে তো ম আছে, আমি কেন দ দিলাম? এটাই হলো উচ্চারণের মজা। বানানে যা আছে শুধু তুমি বানানটা দেখবে, দেখার পর চোখ বন্ধ করে তুমি অনুভব করবে যে তুমি আসলে কি বলেছো, সেটাই হলো উচ্চারণ। কি বানান আছে সেটা উচ্চারণ না, কি তুমি আওয়াজ করেছো, কি ধ্বনি করেছো, সেটাই তোমার উচ্চারণ। তাহলে সেক্ষেত্রে তুমি চোখ বন্ধ করে চিন্তা করো তুমি কি বলেছো। পদ্ম, এখানে কি ম তুমি বলেছো? না, বলো নাই। ম তো হলো বানানে আছে, কিন্তু আমি কি বলেছি সেটাই হলো আমার উচ্চারণ। তাহলে পদ্ম, তাহলে পদ প্রথম যে সংযুক্ত বর্ণ এখানে দম, নিয়মে বলেছে প্রথম সংযুক্ত বর্ণের নিচে হসন্ত দিব, এটা পদ। এখানে হসন্ত দিয়ে এটা কি কি করে ফেললাম, হসাক্ষর। এবং দয়ের নিচে অ এর জায়গায় আমি ওকার দিয়ে দিলাম। একই রকম গন্ধ, নষ্ট, সবগুলোতে ওকার আসছে কেন? সংযুক্ত ব্যঞ্জন বর্ণের শেষে অ ছিল, এবং সেই অটা আমি ওকার করে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা আমাদের দ্বিতীয় নিয়মে যাই। অন্ত অ এর আমরা কিন্তু অন্ত অ পড়ছি, মানে শব্দের শেষে যদি স্বরেও থাকে। কয়ত বা তো এবং ইত প্রত্যয়যুক্ত, তো এবং ইত প্রত্যয়যুক্ত বা এই প্রত্যয় যোগে সাধিত বা গঠিত বিশেষণ বা ক্রিয়াপদের অন্ত অ উচ্চারণে অনেকটা ওকারান্ত হয়ে থাকে। অনেকটা ওকারান্ত হয়ে থাকে কিসের ক্ষেত্রে? ক্রিয়াপদের ক্ষেত্রে এবং বিশেষণ পদের ক্ষেত্রে, যার শেষে ইত প্রত্যয় যুক্ত হয়েছে। যেমন মন্ড যোগ ইত, মণ্ডিত শব্দটা তৈরি হয়েছে এইভাবে। মন্ড যোগ ইত, এই হলো মণ্ডিত, এই যে ইত প্রত্যয় যোগে। তো মণ্ডিতর ক্ষেত্রে আমি কি করলাম? মণ্ডিতর ক্ষেত্রে আমি এই যে মন ডি তো, এই যে আমি একটা ওকার দিয়ে দিলাম লাস্টে। বিকাশ যোগ ইত, বিকশিত, এই কারণে কি বিকশিত ওকার দিয়ে দিছি লাস্টে। এই ইত বা তো প্রত্যয়যুক্ত হলে লাস্টের তটাকে আমরা কি করব? ওকার যুক্ত করে দেব। ব্যথা যোগ ইত, ব্যথিত, এই কারণে আমি কি করলাম? ওকার দিয়ে দিলাম উচ্চারণে। আশা করি বুঝতে পেরেছ। তারপর 3 নম্বর নিয়ম বলতেছে কি, যে তর এবং তম প্রত্যয় যোগে গঠিত বিশেষণ পদের অন্তিম অ, মানে অন্তিম মানে কি অন্তে বা শেষের অটা ওকার হয়ে যায়। শেষের অটা ওকার হয়ে যায় কখন? এই তর এবং তম যদি থাকে কোনো শব্দে। তাহলে আমরা উদাহরণ দেখি। উদাহরণে আমরা দেখতে পাচ্ছি এখানে উচ্চতর বলে না, উচ্চতর ডিগ্রি, পিএইচডি ডিগ্রিকে কি বলে? উচ্চতর ডিগ্রি, উচ্চতর। ত রো, ক্ষুদ্রতম, মো, এম এন ও, মো, তাই না? এম ও, মো, এই হলো ওকার। যোগ্যতম, যোগ্যতম, এটা খুব সহজ নিয়ম। তর এবং তম যদি থাকে তাহলে আমরা শেষে কি দিয়ে দেব? ওকার দিয়ে দেব। এবার চলে যায় আমাদের 4 নাম্বার নিয়মে। 4 নাম্বার নিয়মে কি বলছে? যে শব্দের শেষে স্বরেয় এর আগে যদি, শব্দের শেষে যে স্বরেয় আছে তার আগে কি থাকে? অনুস্বার থাকে, উ থাকে, রিকার থাকে, বা রফলা থাকে, বা ঐকার থাকে, বা ওকার থাকে, তবে এই স্বরেয়টা কি হয়ে যাবে? ওকার হয়ে যাবে। এই নিয়মটা একটু আমাদের মনে রাখতে হবে। কি কি থাকবে? যদি অনুস্বার থাকে, বা কি থাকে? রিকার থাকে, বা উ থাকে, অথবা কি থাকে? রফলা থাকে, তাই না? অথবা যদি ঔকার থাকে, তাই না? অথবা ঐকার থাকে, তাহলে কি হবে? সেটা সেটা সেই স্বরয়টা ওতে পরিণত হবে। তাহলে আমরা চলো কিছু উদাহরণ দেখে নিই। আমরা এখানে দেখতে পাচ্ছি হংস, এই দেখো হংস, ওকার দিয়ে দিলাম কারণ এখানে কি অনুস্বার ছিল। শঙ্খ কি ছিল? উ ছিল। অমৃত, তো এর পরে কি আছে? একটা তো এর পরে একটা স্বরয় আছে, কিন্তু তার আগে কি আছে? ম, রিকার আছে, এই কারণে ওকার হয়ে গেছে।
দৈব, বয়ের পরে একটা স্বরেও আছে, শেষের অ, কিন্তু প্রথমে কি আছে, একটা ঐকার আছে, এই কারণে কি হয়ে গেছে, শেষের অটা ওকার হয়ে গেছে। শেষে একটা ও আছে, থর পরে কি আছে, ও আছে, কিন্তু তার আগে কি আছে, ঔ আছে, যার কারণে এটা ওকার হয়ে গেছে। গয়ে রফলা আছে, তো আমরা বলছি কি যদি রফলা থাকে সেই ক্ষেত্রে ও, হয়ের পরে ও এবং তার আগে রফলা, যে কারণে লাস্টেরটা ওকার হয়ে গেছে। আমরা কিসের নিয়ম পড়তেছি, অন্ত অ এর নিয়ম, যেখানে শেষের অটাকে আমি আসলে স্বাভাবিকভাবে উচ্চারণ করব নাকি পরিবর্তন করে ওকারের মতো উচ্চারণ করব। এবার আমরা চলে যাই আমাদের শেষ নিয়মে, 5 নাম্বার নিয়ম। এখানে কি বলছে যে ইব, ইল বা ইতেছো, ইয়াছ, ইতে ছিল, ইয়া ছিল ইত্যাদি প্রত্যয়যোগে গঠিত ক্রিয়াপদের অন্ত ও বিলুপ্ত না হয় না এবং উচ্চারণে ও প্রায়শ ও কারান্ত হয়, মানে ও কারের মতো হয়ে যায়। কখন, ইব, ইলো, ইতেছো এইরকম যদি থাকে তাহলে লাস্টের অটাকে আমরা ও এর মতো মানে পরিবর্তন করে উচ্চারণ করে থাকি। যেমন প্রকাশিত, ইত, হ্যাঁ, তারপর আসিব, ইব, বুঝেছ, হ্যাঁ, এই যে ইছ মানে বোঝা যোগ ইছ, এটা হলো ইছ, এই ইয়াছ, এই শব্দগুলোতে আমরা কি করব, লাস্টের দিকে যেহেতু এগুলা লাস্টের দিকে আসিব, বুঝেছ, এইগুলোতে আমরা কি করব, ক্রিয়াপদের ক্ষেত্রে লাস্টের অটাকে ওকার করে দিব। তাহলে এই হলো আমাদের স্বরয় উচ্চারণের, অন্তঃস্বরয় উচ্চারণের নিয়ম। আমরা প্রথমে পড়েছিলাম আদ্য স্বরয়ের নিয়ম, এবার পড়লাম অন্তঃস্বরয় এর নিয়ম। তো এইভাবে আমরা আরও যদি এরপরে আমাদের যে প্রশ্নটা আছে এটাও যদি আমরা পড়ি, সেটা হলো এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম। এখন এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম যদি আমরা পড়ি, সেই ক্ষেত্রে আমরা কি করব, প্রথম নিয়মটা আমরা দেখব। প্রথম নিয়মে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, সেই চিত্রটাতে আমরা এ এবং অ এই বিষয়টাকে একটু ক্লিয়ার হয়ে নিই, আর একটু ঝালাই করে নিই। এখানে দেখো এটা কোথায় অবস্থান করছে, অর্ধ সংবৃততে, অটা অবস্থান করে কোথায়, অর্ধবিবৃত। তাহলে আমি একটা কথা তোমাদের আবারও মনে করিয়ে দিই যে ও যদি পরিবর্তন হয় কখনো, ও যদি কখনো পরিবর্তন হয় সে শুধু ওকারেই পরিবর্তন হবে, আর এ যদি কখনো পরিবর্তন হয় সে এই এতেই পরিবর্তন হবে, এছাড়া আর কোনো পরিবর্তন বাংলাতে হয় না স্বরবর্ণের ক্ষেত্রে। এ পরিবর্তন হলে এটাতেই আসবে, আর ও ও যেটা স্বরে ওটা পরিবর্তন হলে ও কারেই আসবে, এইটাতেই আসবে, এছাড়া তার কোনো পরিবর্তন নাই। আর এ শুধু নিচেই নামবে, ঠিক আছে। কেন নিচে নামবে, যদি তারপরে এইটা থাকে এর প্রভাবে সে পরিবর্তন হয়ে যায়। এরপরে যদি রস্যইকার থাকে তার পরিবর্তন হওয়ার কোনো দরকার নাই, এরপরে যদি অ থাকে তাও সাধারণত পরিবর্তন হয় না। তাহলে এই বিষয়গুলো আমরা এখন একটু আলোচনার চেষ্টা করি। তো আলোচনার চেষ্টা করি আমরা আমাদের প্রথম নিয়মটা আমরা একটু দেখব। তো আমরা এ উচ্চারণের প্রথম নিয়মটা আমরা এখন দেখব, যে শব্দের প্রথমে যদি এ কার থাকে, শব্দের প্রথমে এ কার থাকে বা এ থাকে এবং তারপরে যদি রস্যই, দীর্ঘই, রস্যু, দীর্ঘ, এ, ও, তারপরে অন্তস্তয়, তারপরে ই, বা ল, তালব্যস এবং হ যদি থাকে তাহলে এ অবিকৃত অবস্থায় থাকবে। দেখো এই যে রস্যই, দীর্ঘই, রস্য, দীর্ঘ এগুলো তো সংবৃত, আর এ হলো অর্ধ সংবৃত, সুতরাং তারপরে যদি এগুলো থাকে তাহলে সে তার উচ্চারণ পরিবর্তন করে না। এখানে আয়টা হয়তো প্রিন্টিং মিস্টেক হিসেবে চলে আসছে, সুতরাং হ্যাঁ এটা আমাদের দেখার প্রয়োজন নেই। আচ্ছা, তারপরে আমরা এখন উদাহরণ দেখি, যেমন একই, একই যদি আমরা বলি তাহলে কি হয়, এর পরে রস্যইকার আছে, কি, ই আছে, সুতরাং তার পরিবর্তনের দরকার নাই। দেখি, পরিবর্তনের দরকার নাই। মেকি, ঢেকি, পরিবর্তনের দরকার নাই। বেশি, দরকার নাই। বেশি, বেশি, বেশি হলো একই হলো তার যা বানান তাই তার উচ্চারণ, বেশির ক্ষেত্রে যা তার বানান তাই তার উচ্চারণ, কোনো প্রকার পরিবর্তন হয়নি। খুবই সহজ নিয়ম। তারপর দ্বিতীয় নিয়ম যেটা, যে শব্দের আদ্য এ কারের পরে যদি অনুস্বার, উ, ঞ, বা ই বা রস্যই বা দীর্ঘই বা রস্য থাকে, অনুপস্থিত থাকে, তাহলে সে কি হয়ে যায়,
পরিবর্তন হয়ে যায়। তাহলে বিষয়টা দেখেন, একটু গুরুত্বপূর্ণ বিষয়। যদি এই বিষয়গুলো অনুপস্থিত থাকে, মানে যদি না থাকে, তাহলে এ কারটা পরিবর্তন হয়ে অর্ধবিবৃত হয়ে যায়। মানে এ তো অর্ধসংবৃত ধ্বনি, এটা কি অর্ধ সংবৃত, সে পরিবর্তন হয়ে কি হয়ে যায়, অর্ধ বিবৃত হয়ে যায়। কিভাবে? এইটার মাধ্যমে, যদি এই বিষয়গুলা অনুপস্থিত থাকে সেই ক্ষেত্রে। তাহলে আমরা যদি একটা উদাহরণ দেখি, যেমন ব্যাং, এই ব্যাঙের ক্ষেত্রে কি হয়, ব্যাং এই যে এখানে, ঠিক আছে, বিষয়গুলো কিভাবে অনুপস্থিত থাকবে, যে এ কারের পর যদি অনুস্বার এবং ইয় থাকে এবং ইয় গ থাকে, তাহলে এবং এরপর যদি এবং রস্যই এবং রস্য যদি অনুপস্থিত থাকে। এখন দেখো, এখানে বের পরে এ কার আছে, এখানে প্রথমে এ কার আছে এবং তারপরে একটা উ আছে, কিন্তু এখানে কি রস্যই আছে বা দীর্ঘই আছে? নাই। কিন্তু আবার ব্যঙ্গি যদি বলি, সেটাতে কি রস্যই আছে, তাহলে এই ক্ষেত্রে পরিবর্তন হবে না, কিন্তু ব্যাঙের ক্ষেত্রে পরিবর্তন হয়ে যাবে। কারণ ব্যাং উচ্চারণ করার সময় এ কারের পরে উ আছে, তারপরে আর কিছুই নাই। কিন্তু ব্যঙ্গি উচ্চারণ করার সময় এ কারের পর কি আছে, রস্যইকার আছে, সুতরাং সে একার মানে পরিবর্তন ছাড়া উচ্চারিত হয়েছে। আর ব্যাংটাকে আমরা পরিবর্তন করে উচ্চারণ করেছি, কারণ কি উঁর পরে কোনো রস্যইকার বা রস্যকার নেই। একই রকম খ্যাংরা, এখানে কি আছে, অনুস্বার আছে, সেই অনুস্বারটার পরে আকার আছে, কিন্তু রস্যও নাই রস্যও নাই, যে কারণে সে এই জফলা আকার দিয়ে উচ্চারণটা হয়েছে। কিন্তু যদি খেংরি বলে, তাহলে কিন্তু পরিবর্তন, একারটাতে কোনো পরিবর্তন হবে না, সে স্বাভাবিকভাবেই উচ্চারিত হবে। একই রকম ব্যঙ্গমা বা ল্যাংরা, ল্যাংরাতে কি লেংরি যদি বলি তাহলে একার দিয়ে লিখব, কিন্তু আবার যদি ল্যাংরা বলা হয় তাহলে আবার এইভাবে উচ্চারণ করতে হবে, জফলা আকার দিয়ে। কারণ কি, তারপরে রস্যও নাই রস্য উ নাই, কারণ রস্য ই এবং রস্য উ কি, এটা হলো সংবৃত। তাহলে অর্ধ সংবৃত এর পরে যদি সংবৃত থাকে তাহলে পরিবর্তন হবে না, তারপরে যদি কি থাকে, বিবৃত থাকে, তাহলে সে পরিবর্তন হয়ে যাবে। কারণ আমরা যদি তোমার ল্যাংরাটা নিয়েই যদি আমরা বলি, যে ল্যাংরাতে কি আছে, এখানে একার এবং পরে আছে আকার, আকার তো পুরাপুরি বিবৃত, সুতরাং তাকে পরিবর্তন হতে হয়েছে। ঠিক আছে, এবার আমরা 3 নম্বর নিয়মটা দেখব। 3 নম্বর নিয়মে কি আছে, যে একাক্ষর সর্বনাম, খুবই সহজ একটা নিয়ম। একাক্ষর সর্বনাম পদের এ সাধারণত স্বাভাবিকভাবে, একাক্ষর মানে কি, একটাই অক্ষর, আমরা তো অক্ষর পড়লে সিলেবল, এক সিঙ্গেল সিলেবল, মনোসিলেবল যে অক্ষর আছে, সেই অক্ষরের যদি এ থাকে সর্বনাম পদে, তাহলে সেই এটা অবিকৃতভাবে উচ্চারণ হয়। সর্বনাম কোনটা, যেটা বিশেষ্যের পরিবর্তে বসে, আমরা সবাই জানি বিশেষ্যের পরিবর্তে বসে সর্বনাম, এবং সেই সর্বনাম কেমন, যেমন আমি একটা সর্বনাম, আমি, এটা কি এক অক্ষর? না, এটা 2টা অক্ষর। তুমি, তুমি 2 অক্ষর, কিন্তু এক অক্ষর কোনটা? যেমন যেমন আমরা উদাহরণ দেখি, উদাহরণে কি আছে, কে, এটাও তো সর্বনাম, কিন্তু এখানে এক অক্ষর এবং একার যুক্ত, এই কারণে এটাতে কি উচ্চারণ হয়েছে, স্বাভাবিক উচ্চারণ হয়েছে। কে, কে, সে, যে, এগুলা স্বাভাবিক উচ্চারণ। খুবই সহজ নিয়ম। একাক্ষর সর্বনামে একার অবিকৃতভাবে উচ্চারিত হয় বা তার নিজের মতোই উচ্চারিত হয়। তারপর 4 নম্বর নিয়ম। 4 নম্বর নিয়মে কি বলল, 1, 11, 13 সংখ্যাবাচক ইত্যাদি সংখ্যাবাচক শব্দের এ ধ্বনি পরিবর্তন হয়ে যায়। 1, 11, 13 এগুলার যে এ কারটা বা এটা আছে, এই যে এখানে এ এ বা একার, এটা কি পরিবর্তন হয়ে এ হয়ে যায়। যেমন 1, 11, 13, তাই না, এখানে জফলা আকার দিয়ে লেখা হচ্ছে, জফলা আকার 11, 13 জফলা আকার দিয়ে লেখা হচ্ছে, এগুলা পরিবর্তন হয়ে যায়। এ উচ্চারণে আমাদের শেষ নিয়ম, পদের অন্ত অ, পদের অন্ত অ মানে শেষের যে এ, দুঃখিত আমি অ বলছি, পদের অন্ত এ বা শেষের এ সংবৃত বা অবিকৃতভাবে উচ্চারিত হয়। শেষে যদি কখনো এ থাকে কোনো পদের বা বাক্যে ব্যবহৃত কোনো পদের, তাহলে সেটা আমরা কখনোই বিকৃত করব না, সে তার নিজের মতোই উচ্চারিত হবে। কখন, যদি শব্দের শেষে যদি থাকে, যেমন পথে, শেষে আছে পথে,
ঘাটে শেষে, ঘাটে, দোষে, গুণে, আসে, পরিবর্তন হওয়ার কোনো অপশন নাই যদি শব্দের শেষে কোনো একার থাকে কোনো পদের ক্ষেত্রে। তাহলে আমরা আজকে যে নিয়মগুলো পড়লাম সেগুলো হলো আদ্য অ এর উচ্চারণ পড়লাম, অন্ত অ এর উচ্চারণের নিয়ম পড়লাম, এ উচ্চারণের নিয়ম পড়লাম। আমাদের স্বরবর্ণে আরও কিছু নিয়ম আছে, আমরা আসলে আজকের ক্লাসটা করেছি স্বরবর্ণের নিয়মগুলোর মাধ্যমেই। মধ্য উচ্চারণের নিয়ম আছে। আবার তুমি যদি চিন্তা করো এখানে আদ্য এ উচ্চারণের নিয়ম আলাদাভাবে আসতে পারে, মানে প্রশ্নটা যে কোনোভাবে আসতে পারে। আবার মনে করো যে অন্ত অ উচ্চারণের 5টি নিয়ম লেখো, বা শুধু অ আসতে পারে। আবার এইভাবেও আসতে পারে যে সংবৃত এর উচ্চারণের নিয়ম লেখো, মানে কি সংবৃত এ কোনটা? সংবৃত তো স্বাভাবিক, অর্ধ সংবৃত এ সে মানে স্বাভাবিক উচ্চারণের নিয়ম চাচ্ছে। যদি বলে যে বিবৃত এর উচ্চারণের নিয়ম লেখো, মানে কি সে চাচ্ছে এটা যখন বিবৃত হয়ে যায় মানে পরিবর্তন হয়ে যায়, মানে 5টা নিয়মই তখন তোমাকে লিখতে হবে এ কিভাবে পরিবর্তন, কখন কখন পরিবর্তন হয়। আবার স্বরয়র ক্ষেত্রেও এভাবে আসতে পারে যে বলে বিবৃত স্বরয় এর উচ্চারণ লেখো, তখন তুমি কি লিখবা? যখন স্বরয় কখনো পরিবর্তন হয় না। আবার যদি প্রশ্ন আসে পরীক্ষায় সংবৃত অ এর উচ্চারণ লেখো, 5টি নিয়ম লেখো, মানে সংবৃত অ মানে কি যখন সে ও হয়ে গেছে তখন তো সে সংবৃত, সুতরাং তখন তুমি কি লিখবে? যখন স্বরয় পরিবর্তন হয়ে যায়, ওকার হয়ে যায়, তখন সেই নিয়মগুলো তুমি 5টা নিয়ম লিখবে। তো আশা করি আমরা আমাদের আজকের ক্লাসটা তোমরা উপভোগ করতে পেরেছ। তোমাদের আগামী ক্লাসে তোমাদের সাধুবাদ জানাই আগামী ক্লাস করার জন্য, এবং সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো সেই কামনা করছি। এবং যে কাজটা তোমাদের আমি দিব বাড়ির জন্য সেটা হলো বেশি করে আমাদেরকে কি করতে হবে? উচ্চারণের অনুশীলনগুলো করতে হবে। আমরা যত উচ্চারণের অনুশীলন করব ততই আমাদের উচ্চারণ সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর একটা সলিউশন চলে আসবে। ঠিক আছে? তাহলে আমাদের উচ্চারণের অনুশীলন খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এবং তোমাদের সবাইকে ধন্যবাদ আমার ক্লাস করার জন্য। আগামী ক্লাসে তোমাদের সাধুবাদ জানাই, আমন্ত্রণ জানাই। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।